আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। নবম দশম শ্রেণীতে আপনাদের প্রমাণ করো যে √3, √5, √11 একটি অম্লর সংখ্যা। এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলে। আজকে এটা আমরা বাই ডিটেলস আলোচনা করব কিভাবে এটাকে প্রমাণ করতে হয়। আচ্ছা, তার আগে আমাদের এটা যে অম্লর সংখ্যা, মূলদ এবং অম্লদ কি এটা আমাদের আগে জানতে হবে। কোন সংখ্যাকে যদি পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তবে সেটা মূলদ সংখ্যা। পি ভাগ কিউ আকারে প্রকাশ করা গেলে তাকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। এটাকে অন্যভাবে বলা যায়, কোন সংখ্যাকে যদি ভগ্নাংশ আকারে, দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তবে সেটা মূলদ সংখ্যা। 2/3 এটা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তারপরে এটা আমাদের কি মূলদ সংখ্যা। 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, দুটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। এখন যদি তোমরা পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে চাও, এখানে আমাদের কিউটার মান কখনোই শূন্য হওয়া যাবে না। কিউটার মান কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। শূন্য হলে সমস্যাটা কোথায়? শূন্য হলে সমস্যা একটা আছে। যদি আমরা শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করি সেটাকে বলা হয় অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথমেটিক্সে যেগুলো তুমি প্রমাণ করতে পারবা না সেগুলো প্রথমে বাদ দিতে হয়। কথা ক্লিয়ার? বাদ দিলে আমাদের কি প্রমাণটা আমাদের জন্য সহজ হয়। এর জন্য আমাদের শূন্য যদি হরে বসে কখনো, কারণ শূন্য তো একটা পূর্ণ সংখ্যা, সেটা তো আমাদের বুঝতেই পারে, কারণ একটু আগে বললাম যে আমাদের কি আমাদের হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ। তারপরে সে ক্ষেত্রে এই মানে নিয়ম অনুযায়ী শূন্যটা আমাদের কোথায় বুঝতে পারে? হরে বসার সুযোগ থাকে, কিন্তু আমরা শুরুতে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওটা আমার থাকলে শূন্যটা যদি হরে থাকে তাহলে আমরা প্রমাণ করতে পারবো না। শূন্য যখন ভাজক হিসেবে বসবে তখন অনির্ণেয় বা অসংজ্ঞায়িত হয়, আর শূন্য যখন লবে বসবে তখন কিন্তু ফলাফল জিরো হয়। এটা মাথার ভেতর রাখতে হবে, ঠিক আছে? যারা অনার্স লেভেলে পড়ো, যারা হচ্ছে প্রাইমারি পরীক্ষা দিয়েছো, আমাদের হচ্ছে 24 সালের যে সার্কুলারে লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেছে সেটাতে আমাদের কিন্তু এটা পরীক্ষার প্রশ্ন ছিল যে এক্স ভাগ জিরো ইকুয়াল টু হট। ঠিক আছে? তাহলে তোমাদের ছোটবেলা থেকেই তোমাদের মাথার মধ্যে নিতে হবে, চাকরির প্রিপারেশন তোমাদের রাখতে হবে, কারণ তোমাদের 6 থেকে 9, 10 পর্যন্ত এই ম্যাথ গুলোই মানে ঘুরে ফিরে আমাদের হচ্ছে চাকরির পরীক্ষায় আসে। প্রিলি, রিটেন এবং ভাইভা, এগুলো থেকেই জিজ্ঞাসা করে। সুতরাং তোমাদের ছোটবেলা থেকেই তৈরি হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের অম্ল সংখ্যাটা তাহলে কি? যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না, তাকে আমরা কি বলবো? আমরা অম্ল সংখ্যা বলবো। এখন হরে আমাদের কি বসবে? আমাদের জিরো বসানো যাবে না। তাহলে জিরো বসলে কি হবে? একটু আগে ঘটনা বলে দিলাম। তাহলে হরে আমাদের জিরো বসানোর সুযোগ নাই। ঠিক আছে? তাহলে আমরা এখন প্রমাণ করব √3, √5 এবং হচ্ছে √11 কেন অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করব। তাহলে সেক্ষেত্রে এই 3, 4, 5 এবং 11 কোন কোন সংখ্যার মাঝখানে আছে? কোন কোন পূর্ণবর্গ সংখ্যার মাঝখানে আছে? পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? কোন সংখ্যাকে বর্গমূল করলে যদি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তবে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? যেমন 4, 4 পূর্ণবর্গ কিনা যাচাই করার জন্য রুট দিব, বর্গমূল করব, স্কয়ার রুট দিব। ঠিক আছে? তাহলে আমি কি পাবো? আমি 2 পাবো। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে 4টা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এভাবেও ঘুরিয়ে বলতে পারি, একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণফলটাকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে 2 আর 2 গুণ করলে হয় 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝে গেছে আমাদের হচ্ছে 4 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 গুণন 3 গুণ করলে কত হয়? 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন আসো, তাহলে আমাদের 3 এর আগে 3 এর আগে এবং 3 এর পরে দুইটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে। 3 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হলো 1, 3-এর পরের পূর্ণবর্গ সংখ্যা হলো 4। ঠিক একইভাবে 5-এর আগে এবং পরে দুইটা পূর্ণ সংখ্যা লাগবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা লাগবে। তাহলে 5-এর আগে হলো 4 আছে, 5-এর পরে হচ্ছে কত আছে? তাহলে আমাদের 9 আছে। ঠিক একইভাবে আমরা 11-র আগে পূর্ণবর্গ সংখ্যা নিব, কত নিব বলো তো? তাহলে আমরা নিব হচ্ছে 9, আর এরপরে নিব হচ্ছে 16। যেহেতু আমাদের 3 কে তো আর হচ্ছে মূলদ বা অমূলদ প্রমাণ করতে বলেনি, √3 কে বলছে। ঠিক আছে? তাহলে এই জন্য সবগুলোকে রুট দিব আমরা। তাহলে √1, √3, রুট কত? 4, সবগুলোকে রুট দিব দ্বিতীয় নম্বর লাইনে। আচ্ছা, √9, √9, √11, √16। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পেলে আমরা নিচে লিখবো 1। এটা 4 কেও বর্গমূল করলে 2 হয়, কিন্তু √3 কে বর্গমূল আমাদের কি করলে পূর্ণ সংখ্যা দেয় না।
এটা আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা দেবে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে অক্ষত অবস্থায় রাখবো। তাহলে এখানে 2√5, আর এখানে কত হচ্ছে 3, এখানে 3√11, আর এখানে কত হচ্ছে 4। তাহলে একসঙ্গে তার তিনটা প্রমাণ করতে পারবো না, আমরা প্রমাণ করবো শুধু একটা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমটা প্রমাণ করব, বাকি সবগুলোর নিয়ম এখন একই। সবাই একটু খেয়াল করো যে 1 এবং 2 এর মাঝে আমাদের কোনো পূর্ণ সংখ্যা নাই, কারণ 1 এবং 2 হলো দুটো হচ্ছে পাশাপাশি ক্রমিক সংখ্যা, এই জন্য এর মাঝখানে কি নাই, কোনো পূর্ণ সংখ্যা নাই। তার মানে √3 কি হবে, একটা ভগ্নাংশ সংখ্যা। ঠিক সেম কথা 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে √5 একটা ভগ্নাংশ সংখ্যা। 3 এবং 4 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে √11 একটা কি সংখ্যা, আমাদের ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এই কথাটাই লিখবো, আমাদের 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, অতএব √3 একটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটু আগে আমি সংজ্ঞায় বলেছিলাম দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে কি বলবো, আমরা মূলদ সংখ্যা বলবো। এখন কথা হলো, এখানে √3 একটা ভগ্নাংশ সংখ্যা নিলাম, তাহলে ভগ্নাংশ সংখ্যা হলে আমাদের কি, সেটা আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হতে পারে, আবার কি আমাদের দুইটা আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ আমাদের হচ্ছে দশমিক সংখ্যারও ভগ্নাংশ হতে পারে। তাহলে এখন আমরা দেখি আসলে এটা কি ধরনের আমাদের হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখন √3 কে আপাত দৃষ্টিতে মূলদ মনে করবো আমরা। √3 মূলদ হলে, তাহলে মূলদ হলে ঘটনা চক্রে কি ঘটবে, এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, √3 p/q আকারে প্রকাশ করতে পারবো। তারপর আমাদের হচ্ছে মূলদ হিসেবে ধরে নিলাম আমরা এটাকে, উভয় পাশে এখন বর্গ করব আমরা। 3 p²/q², তাহলে আমাদের বর্গ করে এর পরের লাইন যেটা হবে, আমাদের উভয় পাশে কিউ, এখানে হরে আমাদের কখনোই আমাদের হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা রাখা যাবে না, এই জন্য উভয় পাশে আমাদের কিউ দ্বারা গুণ করব। তাহলে আমাদের 3q p²/q। এখন একটু খেয়াল করো, 3q একটা পূর্ণ সংখ্যা, আর p²/q একটা কি, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের 3q একটি পূর্ণ সংখ্যা এবং p²/q একটি ভগ্নাংশ সংখ্যা। আবার p এবং q আমাদের সহমৌলিক সংখ্যা। আচ্ছা, তোমরা কি জানো সহমৌলিক সংখ্যা কোনটা? দুই বা ততোধিক সংখ্যার গসাগু যখন এক, অর্থাৎ তাদের মধ্যে আর লঘিষ্ঠকরণ করা যাবে না, তখন সেটা কি হবে, সহমৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমাদের যেমন 2 আর 3 সহমৌলিক সংখ্যা, আমাদের হচ্ছে, কারণ এদের গসাগু যদি করি আমরা, গসাগু হবে কত, এক। এই এক কন্ডিশন হওয়ার কারণে, গসাগু এক কন্ডিশনে আসার কারণে 2 আর 3 কিন্তু সহমৌলিক সংখ্যা হবে। ঠিক একইভাবে 4 এবং 9 কিন্তু সহমৌলিক সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে শুধু মৌলিক সংখ্যাগুলোই সহমৌলিক হয় না, যে কোনো সংখ্যায় সহমৌলিক হতে হবে, শুধু কন্ডিশন কি, গসাগু এক হতে হবে, ঠিক আছে? আচ্ছা, গসাগু আমাদের কি হতে হবে, এক হতে হবে, তখন তারা কি হবে, সহমৌলিক হতে হবে, ঠিক আছে? পি এবং কিউ সহমৌলিক সংখ্যা, তাহলে আমাদের 3q একটি পূর্ণ সংখ্যা, আর আমাদের কি p²/q একটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সমান হতে পারে না, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কখনো সমান হতে পারে না। অতএব আমরা বলতে পারি কি, যদি এখানে সমান দেখাতে পারতাম তাহলে আমাদের কি হতো, মূলদ হতো, আর যেহেতু সমান দেখাতে পারে নাই, তারপরে আমরা কি করে লিখবো, আমরা √3 একটি অমূলদ সংখ্যা। এটাই আমাদের প্রমাণিত, প্রুফ, ঠিক আছে? এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের সকল বিষয়, সব আমাদের ম্যাথমেটিক্স এর প্রত্যেকটা, আমাদের 6 থেকে 10 পর্যন্ত আমাদের যতগুলো ম্যাথ বই আছে, ধীরে ধীরে আমরা সলভ করব, ঠিক আছে? সবাই পাশে থাকবেন এবং নেক্সট ক্লাসের অপেক্ষা করবেন।
এইভাবে আমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখবো, দেখলেই বুঝতে পারবো আসলে কোন জায়গায় কোথায় সমস্যা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা, ঠিক আছে? আর √5 যে অম্লর সংখ্যা এবং √11 যে অম্লর সংখ্যা, তোমরা কমেন্টে ছবি তুলে কমেন্ট করবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ।